ঈশা বলল, ভাইয়া তোর কি হয়েছে? আমি বললাম, কি না হয়েছে বল, এত বেলা হয়ে গেল, আমাকে আরো আগে ডাকবি না? ঈশা বলল, সেই কখন থেকে তোকে ডাকতেছি, তোর তো খোঁজ খবর নাই, তো আমি কি করব বল? আমি বললাম, ধুর, এখন ম্যামকে কি বলবো, আগে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দেই। ঈশা বলল, ভাইয়া শুন। আমি বললাম, আবার কি হয়েছে? ঈশা বলল, ভাইয়া আজকে তো শুক্রবার। আমি বললাম, কি? ঈশা বলল, এজন্য তো তোরে সকাল সকাল ডাকি নাই। আমি বললাম, আজকে যে শুক্রবার, আমাকে আগে বলবি না? আরো একটু ঘুমাইতাম, এখন যা মার কাজে সাহায্য কর। ঈশা বলল, আমার বইয়েই গেছে কাজ করতে। আমি বললাম, কাজ করবি না? যখন জামাই পিঠে দুইটা দিবে তখন বুঝবি আমার কথার দাম। ঈশা বলল, আমি বিয়ে বসলে তো কাজ করব। আমি বললাম, ও মা, আমার পাগলি বোন বলে কি? আচ্ছা যা, মার কাজে সাহায্য করতে হবে না, তুই গিয়ে পর। ঈশা বলল, আমি মারিয়াকে একটা কল দিলাম। মারিয়া বলল, কি রে, এত সকাল সকাল কল দিলি যে, কেউ কি মারা গেছে? আমি বললাম, মরেছে তো। মারিয়া বলল, তা কে মরেছে স্যার? আমি বললাম, মারিয়া নামের এক মেয়ে মারা গেছে। মারিয়া বলল, ফাজলামো করিস আমার সাথে? আমি বললাম, তো কি বলবো শালি? মারিয়া বলল, আমার সাথে তুই রাগ দেখাস শালা? আমি বললাম, তো কি করব, আজকে যে শুক্রবার, এইটা কালকে বলবি না? মারিয়া বলল, দেখ, এই বিষয়টা আমারও মনে নেই। আমি বললাম, আজকে তো সবকিছুই বন্ধ, নাকি তুই গিয়েছিস? মারিয়া বলল, না, শুক্রবারে আমার বন্ধ। আমি বললাম, তাহলে তো আমারও বন্ধ, আমিও যাব না। মারিয়া বলল, তোর কথা আমি বলতে পারবো না। আমি বললাম, তোরে একবার সামনে পাই, পরে দেখিস কি করি, এখন ম্যামের নাম্বারটা দে, তোর সাথে কথা বলে কিচ্ছু হবে না। মারিয়া বলল, নম্বরটা তো দেওয়া যাবে না তোকে? আমি বললাম, বোন, তোর দুইটা পায়ে পড়ি, এত কথা তোর সাথে আমি বলতে পারবো না, আগে তুই ফোন নাম্বারটা দে। মারিয়া বলল, দিতেছি, আর সাবধান, এটা কিন্তু ম্যামের পার্সোনাল নাম্বার, তুই আবার কাউকে দিস না। আমি বললাম, মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা তো আমি আগে জানতাম না। মারিয়া বলল, তোর কি মনে হয় আমার মাথায় কিছুই নেই? আমি বললাম, তুই কিভাবে জানোস? মারিয়া বলল, আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে। আমি বললাম, ভালো তো, রাগ উঠলে গিলে ফেল, তাহলে রাগ কমে যাবে। মারিয়া বলল, কুকুরের লেজ কখনো সোজা হতে দেখেছিস? আমি বললাম, এটা ঠিকই বলেছিস, তোর লেজ কখনো সোজা হবে না। মারিয়ার ওখান থেকে কি জানি একটা শব্দ হলো, মনে হলো যেন দাঁত কিরমির করছে রাগে। আমি বললাম, কি রে মারিয়া, তুই কি পেটের খিদায় দাঁত ভেঙে খেয়ে ফেলছিস? মারিয়া বলল, তুই কালকে অফিসে যাস, দেখিস তোরে আমি কি করি। এই বলে মারিয়া আর কোনো কথা বলে নাই, ফোনটা সরাসরি কেটে দিল। একটু পর মারিয়া মেসেজ করে ম্যামের ফোন নাম্বারটা দিয়ে দিল। ম্যাডামের নাম্বারটা তুলে প্রথমে একটা কল দিলাম, কিন্তু ধরলো না। বুঝলাম রং নাম্বার দেখে ধরে নাই, তাই একটা মেসেজ করে বললাম, ম্যাম আমি রনি। পরে কল দিতেই কলটা ধরলো। আমি বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। তিশা ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, ভালো আছেন ম্যাম? তিশা ম্যাম বলল, ভালো, তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। ম্যাডাম আজকে তো শুক্রবার, আমার কি আশা লাগবে? তিশা ম্যাম বলল, না, তবে কালকে সকাল সকাল এসে পড়বা। আমি বললাম, আচ্ছা ম্যাম, তবে একটা কথা, আপনাদের বাসার ভেতরেই আপনার শত্রু আছে, তাই বলছি ম্যাম আপনি বাসা থেকে বের হবেন না, কালকে এসে আমি সব সমাধান করব। তিশা ম্যাম বলল, এইটা তোমাকে বলতে হবে না। আমি বললাম, আচ্ছা ম্যাম, তাহলে ভালো থাকবেন, এইটার জন্যই ফোন করেছিলাম। এই বলে ফোনটা রেখে দিলাম। ঈশা বলল, কি রে ভাইয়া, তুই এখনো বসে আছিস? আমি বললাম, তো কি করব বল? ঈশা বলল, যা ফ্রেশ হয়ে আয়, আম্মু নাস্তা নিয়ে বসে আছে। আমি বললাম, তুই যা, আমি আসতেছি। ঈশা বলল, তাড়াতাড়ি করবি কিন্তু। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। আম্মু বলল, তা বাবা আজকে কি অফিস আছে? আমি বললাম, না আম্মু, আজকে তো শুক্রবার, তাই আজকে ছুটি। আম্মু বলল, রনি আমি বলছিলাম কি? আমি বললাম, আম্মু বলো। আম্মু বলল, অনেকদিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না। আমি বললাম, তোমার মনে হয় আমাদের বাড়ি আর আমাদের আছে? ঈশা বলল, তাহলে কে নিবে ভাইয়া? আমি বললাম, গিয়ে দেখ, মেম্বার আমাদের বাড়ি দখল করে আছে, গ্রামের বাড়িতে অবশ্যই যাব, তবে সবকিছুর সমাধান করে। আম্মু বলল, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। এমন সময় মিতু এসে বলল, কেমন আছেন সবাই? আম্মু বলল, আরে মিতু আর ফারজানা যে, এখানে এসে বসো, আমাদের সাথে নাস্তা করো। ফারজানা বলল, না আন্টি, আমরা এই মাত্র নাস্তা করে আসছি। আম্মু বলল, তো কি হয়েছে, আমাদের সাথেও বসো। মিতু বলল, আন্টি পেট ভরাতো। ঈশা বলল, ভালোভাবে বলছি বসে পড়, না হলে এমন মায়ের দিমু জন্মের ঠিক হয়ে যাবি। মিতু বলল, দেখেছেন আন্টি, আপনার মেয়ে আমাকে কি বলে? ফারজানা বলল, ঠিকই বলেছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আন্টি আমাকে দেন, আমি খাবো। ঈশা বলল, এখন কি করবি? আমি বললাম, বড়লোক মানুষ আমাদের মতো গরিবের সাথে খাবে না রে বোন, বাদ দে। মিতু বলল, আন্টি আমি কিন্তু এখন কান্না করে দিব। আম্মু বলল, কাউকে কিছু করতে হবে না, মিতু মা তুমি বসো। মিতু আমার পাশে একটা চেয়ার টেনে বসে পড়লো। আমি বললাম, কি মিতু, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার পাশে বসছো কেন? মিতু বলল, বসছি তো বেশ করেছি, আর একটা কথা বললে কোলের উপর বসে পড়বো। ঈশা বলল, পাগলি খেপে গেছে, আর কিছু বলিস না, না হলে তোরে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। ফারজানা বলল, ভাইয়া আমার বোনকে নিয়ে একদম হাসবেন না, নইলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমি বললাম, পিচি মেয়ে বলে কি আবার? ফারজানা বলল, উঠবো এখান থেকে? ঈশা একটু হেসে বলল, তুই দেখি ভাইয়াকেও ভয় দেখাস, বড় বোনের থেকে তুই তো কম না। আম্মু বলল, এই তোরা চুপ করে নাস্তা করতো। মিতু বলল, স্যার আপনি কিন্তু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? আমি বললাম, না গেলে হয় না।
ফারজানা বলল, বললেই হলো, না গেলে হয় না? আপনাকে আজকে বেঁধে হলেও তো নিয়ে যাব ঘুরতে। আমি বললাম, বুঝেছি, আজকে তোমরা সবাই মিলে আমাকে মারতে চাও। মিতু বলল, আরে স্যার, আমরা থাকতে আপনি মরবেন কেন? আমি বললাম, আচ্ছা বিকালে যাব, এখন না। ফারজানা বলল, বিকালেই ভালো হবে। আমি রুমে এসে বসে বসে ফেসবুকে ঘুরছি। হঠাৎ দেখি ফাহিমের ফোন। ফাহিম, বল, কি বলবি? ফাহিম বলল, আমি আজকে বিকালে গ্রামের বাড়ি চলে যাব। আমি বললাম, বেড়াতে নাকি? ফাহিম বলল, অনেকদিন হলো গ্রামের বাড়িতে যাই না। আমি বললাম, তো তোর গার্লফ্রেন্ডকে পটাবি না? ফাহিম বলল, আগে বাড়ি থেকে বেরিয়ে আসি, পরে এসব চিন্তা করব। আমি বললাম, ভালো। ফাহিম বলল, আমার কয়েক হাজার টাকা লাগতো। আমি বললাম, আগে বলবি না? ফাহিম বলল, আচ্ছা এখন দে, যে নাম্বারে কথা বলছি ওইটাতেই। আমি বললাম, আচ্ছা দিতেছি। ফাহিম যে টাকাগুলো দিয়েছিল ওগুলো বের করি নাই। 5,000 টাকা ফাহিমের নম্বরে দিয়ে দিলাম। জুমার নামাজ পড়ে বিকালে একটু রুমে শুয়ে আছি। ফারজানা বলল, ভাইয়া। আমি বললাম, কি হয়েছে? ফারজানা বলল, আপনি তো বলেছেন বিকালে ঘুরতে যাবেন। আমি বললাম, বলেছি তো, তাই বলে এত আগে? ফারজানা বলল, আমরা আজকে বেশি ঘুরবো, এজন্য। আমি বললাম, আর একটু পরে যাই। ফারজানা বলল, আপু অলরেডি রেডি হয়ে গেছে। আমি বললাম, যাও, আমি আসতেছি। ফারজানা যাওয়ার পর আমিও রেডি হলাম। রুম থেকে বাইর হয়ে দেখি ঈশা দাঁড়িয়ে আছে। ঈশা বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? আমি বললাম, আমার বোনকে আজকে তো অনেক সুন্দর লাগছে। ঈশা বলল, ধন্যবাদ ভাইয়া, এখন নিচে চল। নিচে এসে দেখি দুই বোন দাঁড়িয়ে আছে। তবে মিতুকে আজকে অনেক সুন্দর লাগছে, লাল শাড়িতে একেবারে নতুন বউয়ের মতো লাগছে। তবে আমার বউ না, আপনাদের যদি পছন্দ হয় নিয়ে যান। মিতু বলল, স্যার আমাকে আজকে কেমন লাগছে? আমি বললাম, কাটা চিনো? কাটা, ওই কাটা গাছে যে কালো পেতনিগুলো থাকে না, ওইগুলোর মতো লাগছে। মিতু বলল, আমি আজকে আপনার সাথে ঘুরতে যাব না, আপনি যান। ঈশা বলল, দেখ, রাগ করিস না, তোকে অনেক সুন্দর লাগছে। ভাইয়ার চোখ নাই বলে ভাইয়া তোকে ভালো করে দেখতে পারছে না। আমি বললাম, মিতু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একটু মজা করলাম। এখন কি দাঁড়িয়ে থাকবা নাকি যাব আমরা? ফারজানা বলল, চলেন ভাইয়া, চলেন। আমি 2টা রিক্সা ডাক দিলাম। মিতু আর ঈশা তোরা এক রিক্সায় যা, আমি আর ফারজানা একটাই যাই। মিতু বলল, তা হবে না, আমি আপনার সাথে বসে যাব। ঈশা বলল, চুপ কর তো তুই, আমার সাথে আয়। এই বলে ঈশা মিতুকে নিয়ে এক রিক্সায় উঠে গেল। আমি আর ফারজানা একটাই উঠলাম। ফারজানা একটু ছোট থাকার কারণে আমার বসতে কোনো অসুবিধা হচ্ছে না। ফারজানা বলল, মামা পার্কে নিয়ে চলেন। আমি বললাম, পার্কের নামও জানো দেখি, আগে কখনো আসছিলা? ফারজানা বলল, ভাইয়া, আমি আসছি, তবে বান্ধবীদের সাথে। আমি বললাম, তুমি এখনো ছোট একটা মেয়ে, আর কোনোদিন আসবা না, সাবধান। ফারজানা বলল, তাহলে আপনি আমাদের প্রতি শুক্রবারে এখানে নিয়ে আসবেন। আমি বললাম, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তোমাদের আমি ঘুরতে নিয়ে আসবো। ফারজানা বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? আমি বললাম, বলো। ফারজানা বলল, আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? আমি বললাম, এসব ফালতু জিনিস আমি রাখি না, এসব করা ভালো না, তুমি জানো না? ফারজানা বলল, সব ছেলের দেখি গার্লফ্রেন্ড থাকে। আমি বললাম, সবার মতো আমি না, বড় হও তাহলে বুঝতে পারবা, আর তুমি কিন্তু কখনো এসবে জড়াবে না, একদম সাবধান। ফারজানা বলল, ছি ছি, আমি তো অনেক ভালো ভাইয়া, আমাকে দেখে কি মনে হয়? আমি বললাম, তুমি তো ভালো, একদম তোমার বোনের মতো। ফারজানা বলল, আমার বোন তো আপনার প্রেমে। এই বলেই থেমে গেল। আমি বললাম, কি বলছো? ফারজানা বলল, কিছু না ভাইয়া। অপরদিকে মিতু বলল, আজকে স্যারকে প্রপোজ করব, তুই পার্কে নেমে ফারজানাকে নিয়ে দূরে যাবি। ঈশা বলল, মিতু তুই এটা করিস না একদম, ভাইয়া কিন্তু পরে আরো রেগে যাবে। মিতু বলল, আজকে যা হবার হবে, প্রপোজ আমি করবই। ঈশা বলল, আমার কিন্তু ভয় করছে। মিতু বলল, প্রপোজ আমি করব, তুই কেন ভয় পাস? ঈশা বলল, কারণ ভাইটা যে আমার, ওর যে পরিমাণে রাগ। মিতু বলল, ওসব বলে আজকে কোনো লাভ নাই, আজকে যদি কেয়ামত হয়ে যায় তবুও তোর ভাইকে প্রপোজ করবই। ঈশা বলল, তুই যা ইচ্ছে কর, আমি তোর সাথে নাই। মিতু বলল, তুই শুধু ফারজানাকে নিয়ে একটু দূরে যাস, বাকিটা আমি দেখে নিব। আমি ফারজানাকে বললাম, ফারজানা, জীবনে চলতে গেলে বড় কিছু করতে হবে, এটা জানো? ফারজানা বলল, জি স্যার, আমি ডাক্তার হতে চাই। আমি বললাম, মুখে বললে তো হবে না, 24 ঘন্টাই পড়তে হবে, অনেক পরিশ্রম করতে হবে। ফারজানা বলল, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ আমি পারবো। আমি বললাম, তোমার জন্য আমি সবসময় দোয়া করি, অনেক বড় হও, আর তুমি ডাক্তার হলে আমি ফ্রিতে চিকিৎসা করাতে পারবো। ফারজানা বলল, আমি ফ্রিতে আপনাকে চিকিৎসা করাবো না, আপনার কাছ থেকে ডাবল টাকা নিব। আমি হেসে বললাম, আচ্ছা নিও, দোয়া করি তুমি ডাক্তার হও। ফারজানা বলল, স্যার আপনি না অনেক ভালো। আমি বললাম, কে বলেছে আমি ভালো? ফারজানা বলল, না স্যার, আপনি অনেক ভালো। এমন ভাবে কথা বলতে বলতে কখন যে পার্কে চলে আসছি বলতে পারি না। 2টা রিক্সার ভাড়া দিলাম, অবশ্য মিতু দিতে চাইছিল, আমারও তো একটা ইজ্জত আছে নাকি, মাস্টার রেখে স্টুডেন্ট টাকা দিবে, এটা তো হয় না। ফারজানা বলল, ভাইয়া ওইদিকে চলেন, ওখানের জায়গাটা খুব সুন্দর। আমি বললাম, চলো। সত্যি জায়গাটা অসাধারণ বলতে হবে। সবাই মিলে ওখানে গিয়ে বসলাম। হঠাৎ আমার নজরে পড়লো মিতু আর ঈশা চোখে চোখে কি যেন কথা বলছে। আমি বললাম, কি রে ঈশা, তুই আর মিতু চোখে চোখে কি কথা বলিস? ঈশা ভয় পেয়ে বলল, কই ভাইয়া, না তো। আমি বললাম, আমি দেখলাম নিজের চোখে, আবার বলিস না তো। মিতু বলল, এমনি স্যার, কিছু না। আমি বললাম, কি মিতু, কি চিন্তা করো? মিতু বলল, স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। আমি বললাম, বলো, কি বলতে চাও? কোনো সমস্যা
নাই। মিতু বলল কিন্তু সবার সামনে না। ঈশা তুই ফারজানাকে নিয়ে একটু সাইডে যা তো। আমি বললাম কেন, ওরা থাক, ওরা থাকলে তো কোনো সমস্যা নেই। মিতু বলল না স্যার, এই কথাটা আমার পার্সোনাল। ঈশা বলল ফারজানা চল আমরা ওই দিকে যাই। ফারজানা বলল হুম আপু চলেন। আমি মনে মনে চিন্তা করছি আজকে না জানি কি হয়, এ মেয়ের ভাবসাব ভালো লাগছে না। আমি বললাম হুম বলো কি বলতে চাও। মিতু চোখ বন্ধ করে একটা ফুল সামনে নিয়ে বলতে শুরু করলো, তোমাকে আমি প্রথম যেদিন দেখি সেই দিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি। বুঝি না তোমাকে আমার এত পছন্দ কেন হয়। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যদি এইটা ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। আকাশের বুকে চাঁদ কিন্তু একটাই, তেমনে আমার বুকের মাঝে সেই চাঁদ হলে তুমি। তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার শেষ ভালোবাসা। তোমাকে আমি অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। একটা সাগরের পানি যেমন গণনা করা যায় না বা অনুমান করা যায় না, তোমার জন্য আমার ভালোবাসাও গণনা করা যাবে না। এতটা ভালোবাসি তোমায় আমি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই খুঁজে বের করব। অনেক অনেক ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। এত সুন্দর প্রপোজ করতে পারবে এই মেয়েটা আমি তো চিন্তাই করতে পারি নাই। এখন যদি না করি তাহলে উল্টাপাল্টা তো কিছু করবেই, এটা আমি শিওর। এখন কি করা যায়, তাড়াহুড়ো করে একটা বুদ্ধি আনলাম। মিতু বলল রনি ফুলটা গ্রহণ করবে না? দেখো আবার আমার নাম ধরে ডাকে। মিতু বলল কি হলো? আমি মিতুর কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, মিতু তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। মিতু বলল কেন, আপনার সম্পর্কে তো সবকিছুই আমি জানি, এমন কি আছে যা আমি জানি না? আমি বললাম তুমি এখনো আমার সম্পর্কে কিছুই জানো না, জানলে হয়তো আমাকে আর প্রপোজ করতা না। মিতু বলল কেন এই কথা বললেন? আমি বললাম আমার বিয়ে ঠিক করা আছে, আর কয়েক মাস পর আমার বিয়ে। মিথ্যা কথা বললাম। আমার কথা শুনে মিতু কান্না করতে লাগলো। আমি বললাম এটা সত্যি কথা, তবে তুমি কান্না করো না, আমার থেকেও বেটার কাউকে পাবে তুমি। মিতু বলল লাগবে না আমার কাউকে, আমি তো শুধু আপনাকেই চাই। আমি বললাম দেখো পাগলামো করিও না, তোমার মতোই ওই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, ও তো আমার আশায় বসে আছে। মিতু বলল আমাকে আগে বলবেন না, তাহলে তো আপনার প্রতি আমি আসক্ত হতাম না। আমি বললাম দেখো মিতু তোমার বয়সটা এত বেশি না, তোমার মনে এখন যেগুলো চলছে সবই আবেগ, এজন্য তোমাকে আগে নিজেকে জানতে হবে, আবেগ কাটিয়ে তোমাকে রক্ষা করতে হবে। আর তুমি দেখতে শুনতে অনেকটাই ভালো একটা মেয়ে, তাই বলছি এসব চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঈশা কোথা থেকে যেন এসে বলল কি মিতু তুই কান্না করছিস কেন? মিতু বলল তো কি করব, তোর ভাইকে আমি কতটা ভালোবাসি এটা তো তুই জানিস। এখন তোর ভাই বলে তার নাকি বউ আছে, তার নাকি বিয়ে ঠিক করা আছে। ঈশা বলল আমি তো এটা জানি না ভাইয়া, সব কি সত্যি? আমি বললাম তুই জানোস না কারণ তোকে বলা হয় নাই, আম্মু সব জানে, আম্মুর কাছ থেকে সব জেনে নিস। ফারজানা বলল সত্যি ভাইয়া আমাদের ভাবি আছে? আমি বললাম এসব এখন বাদ দাও, আমরা ঘুরতে এসেছি, এখন চলো ফুচকা খাই। ফারজানা বলল ওয়াও ফুচকা। মিতু বলল আমি খাবো না, আপনারা খান। আমি বললাম দেখো মিতু, আমি একটু আগে কি বলেছি, নিজের আবেগ কন্ট্রোল করতে শিখো, তাহলে দেখবে হঠাৎ করে কাউকে ভালো লাগবে না। ঈশা বলল এসব বাদ দে বান্ধবী, এখন চল ফুচকা খাই। মিতু বলল হুম। বিকাল পর্যন্ত সবাই মিলে খুব মজা করলাম, তবে মিতুর মনটা একটু খারাপ, বেচারিকে না করা উচিত হয় নাই। তবে বিষয়টা এমন না যে তাকে আমার ভালো লাগে। ঘোরা শেষ করে বাসার সামনে এসে আমি বললাম ঈশা তোরা যা, আমি একটু আসছি। ঈশা বলল কেন ভাইয়া কই যাবি? একটু দরকার আছে, তুই যা আমি আসছি। ঈশা বলল তাড়াতাড়ি আসিস। ঈশা বলল বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম হুম। আমাদের বাসার পাশে যে জিমটা ছিল ওইখানে গেলাম, মালিকের সাথে কথা বলে সব রেডি করলাম। আর ওনার পরিচিত একটা জায়গায় নাকি নিজেকে রক্ষা করার জন্য মায়ের শেখানো হয়, তাই আর সময় নষ্ট না করে সেখানে গিয়েও কথা বলে সব রেডি করলাম। এখন শুধু ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কাজে লেগে পড়বো, তবে টাকার সংখ্যাটা একটু বেশি। সমস্যা নেই, আগে নিজেকে পারফেক্ট হতে হবে, পরে অন্য সব। জীবনে কত টাকা যে ইনকাম করব তার কোনো হিসাব নাই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল, কিন্তু এ কি, আম্মুর হাতে খুন্তি আর মিলির হাতে ঝাড়ু। আমি বললাম এ কি আম্মু, তোমাদের হাতে এসব কেন? আম্মু বলল এসব কেন তাই তো। এই বলে মিতু আর আম্মু উড়াধুরা আমাকে মারতে লাগলো। বাবা কি মারটাই না দিল। আস্তে আস্তে হেঁটে সোফায় বসলাম। আমি বললাম আমাকে এভাবে মারতে পারলা তোমরা? আমি কি অপরাধ করেছি যে এভাবে মারলা? আম্মু বলল কি করিস নাই তুই তাই বল, তোর নাকি বিয়ে ঠিক করা, তুই নাকি কয়েক মাস পর বিয়ে করবি, তা এগুলো আমাদের বললি না কেন? নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলেছিস, আমাদের বলার প্রয়োজনও মনে করলি না। আমি বললাম আরে আম্মু আগে তো আমার কথাটা শুনবে। ঈশা বলল আম্মু ভাইয়ার কোনো কথা শুনো না, ও শুধু তোমাকে মিথ্যা বলবে। আমি বললাম তুই চুপ কর। আম্মু বলল এগুলো কি সত্যি বাবা, তোর বিয়ে ঠিক করা আছে? আমি বললাম না আম্মু সব মিথ্যা, এটা বলেছিলাম শুধু মিতুর হাত থেকে বাঁচার জন্য। তুমি জানো না মিতু কি পাগলামো করেছিল। আম্মু বলল কেন, মিতু মেয়েটা তো ভালোই আছে, আমার তো খুব পছন্দ।
আমি বললাম আম্মু ওরা হলো বড়লোক বাবার মেয়ে আর আমরা হলাম গরিব, আমাদের কি আছে এই শহরে? কিছুই তো নেই। ওদের সাথে কি আমাদের যায় বলো? ওর বাবা হয়তো ওদের মতোই বড়লোক কারো কাছে বিয়ে দিবে, সেখানে আমরা কি? আর বিশেষ করে আঙ্কেল আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তার সাথে প্রতারণা করতে চাই না। আম্মু বলল এটা ঠিক বলেছিস। আমি বললাম তোমার মেয়েও মিতুর সাথে জড়িত আছে, জিজ্ঞেস করো। আম্মু বলল কি রে ঈশা, তাই নাকি? ঈশা বলল এই দেখ, তুই মায়ের খাইছ দেখে আমার নামে মিথ্যা কথা বলবি না। তুই কি আমাকেও আম্মুর হাতে মায়ের খাওয়াবি নাকি? আমি বললাম মিথ্যা কথা আমি বলি না, আর আমারও সময় আসবে, তখন আমিও দেখে নিব তোকে। ঈশা বলল যা যা দেখে নিস, আমিও দেখবো তুই কি করতে পারিস। আম্মু বলল এই চুপ কর তো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি বললাম আমি কি বলেছি? তোমার মেয়েকে বলতে পারো না কিছু? আম্মু বলল সব নাটের গুরু তো তুমি। আমি বললাম ধুর, তোমাদের সাথে কথাই বলবো না, মা আর মেয়ে মিলে থাকো, আমি গেলাম। ঈশা বলল আরে যা, তোর এই বাড়িতে জায়গা নাই। আমি মনের দুঃখে রুমে চলে আসলাম। আমার বাড়ি আমার সব, আর বলে নাকি আমার এই বাসায় জায়গা নাই। কেমনটা লাগে বলেন তো? রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে ম্যামের বাসার দিকে যেতে লাগলাম। ম্যামের বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে, ওরা আমাকে আগে থেকেই চিনে, তাই ভেতরে যেতে কোনো অসুবিধা হলো না। মারিয়া বলল আজকে কই যাবি? সেদিন তো ফোনে আমাকে অনেক কিছু বলেছিস। আমি বললাম ও মা, তুই কখন এলি? মারিয়া বলল কিছুক্ষণ আগে। আমি বললাম আচ্ছা ম্যাম কোথায়?